সাদিয়া, আমার মনে হয় তোমার সাথে আর রিলেশন রাখা হবে না। আমি মাথাটা নিচু করে নরম গলায় বললাম। বুঝলাম না, কি বললি? কথাটা আবার বল। কথাটা শুনে কিছুটা চমকে উঠলাম। তুমি থেকে সোজা তুইতে চলে এসেছো? না মানে বলছিলাম কি, তোমার সাথে মনে হয় আমার আর সম্পর্ক রাখা হবে না। হাতের নখ দাঁত দিয়ে কামড়িয়ে কথাটা বললাম। শালা ফাইজলামি করস আমার লগে? তুই আমার চিনোস আমি কেডা? কি কইলি? তুই আমার সাথে সম্পর্ক রাখতে পারবি না। মেরে হাত পা ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে আসবো, বলে দিলাম। আমার গেঞ্জির কলারটা ধরে প্রচন্ড রাগ নিয়ে কথাটা বলল। আমি তো ভয়েই খারাইয়া মুত্যা দেওয়ার মতন অবস্থা। শালার জীবনে কার সাথে প্রেম করলাম আল্লাহ জানে। একে তো পুরান ঢাকার মাইয়ারা এমনিতেই কিছুটা গুন্ডি টাইপের হয়, তার উপর সে আবার বড় লোকের মাইয়া। এর সাথে যদি ব্রেকআপ করি তাহলে তো আমি মনে হয় শেষ। কোনো মধ্যে উল্টা পাল্টা বোঝানোর ফলে কলারটা ছেড়ে দিল। গলাটা প্রায় ব্যথা হয়ে গেছে। দেখো সাদিয়া, আমার কথাটা আগে শোনো। তোর কি কথা শুনমু? কি শোনাবার লাগাইছস আমারে? তোর কি মনে হয় আমি তোর লগে প্রেম লইয়া মস্করা করতেছি? পুরান ঢাকার মাইয়া আমি, আর তুই আমারে কস আমার লগে সম্পর্ক রাখতে পারবি না। কেন, কি হইছে তোর? খুললা ক। সি কি বলো তুমি? এই এত মানুষের সামনে তুমি আমাকে কি খোলার কথা বলছো? ও বেশি বুঝোস কেলা? তোরে কইছি যা কইবি খুললা ক, মানে বিস্তারিত বল। ও আচ্ছা, আমি আবার মনে করলাম কি না কি বলছো। বলছি তুমি একটু ভালোভাবে কথা বলো, এমন ঢাকাইয়া ভাষায় কথা বলছো কেন? আব্বে শালা শোন, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, বুঝছস? সুতরাং বেশি রাগ উঠাস না, যা বলবি বল। দেখো, বাসা থেকে মা বাবা বিয়ে করার জন্য প্রচুর চাপ দিচ্ছে। কস কি? তুই কি মাইয়া নাকি যে তোর বিয়ের জন্য চাপ দিতেছে? চাপ দিলে তো আমগো দিব। আচ্ছা বাদ দে, তুই কস নাই যে তোর একটা গার্লফ্রেন্ড আছে? তুমি তো জানোই আমার বাবা খুব রাগী মানুষ, তার সামনে আমার প্রেমের কথা বলার সাহস নেই। আর সব থেকে বড় কথা হলো, বাবা বলেছে ঢাকার মেয়ের সাথে আমার বিয়ে দিবে না। বিয়া দিব না তো আমার লগে তুই প্রেম করছিলি কেলা, এইটা ক। আরে রাগ করো কেন? বাবা বলেছে মেয়ে দেখতে, আর আমি দেখলেই বলে দিব নাকি যে আমি বিয়ে করব? শোনো, কালকে আমি গ্রামের বাড়িতে যাব। বাবা বলেছে মেয়ে দেখতে যাবে, আমাকেও দেখতে যেতে হবে। সেখানে যাইয়া বলে দেব মেয়ে আমার পছন্দ হয় নাই, তাইলেই তো বিয়েটা বাদ। আচ্ছা শোনো, ভালো কথা শোনো, এইবার গ্রাম থেকে আহনের পর আমরা দুজনে বিয়ে করে ফেলবো, ওকে? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আগে আসি তো, আমার কাজ আছে। গ্রাম থেকে আসার পরে দেখা হচ্ছে। ভালো থেকো, আর নিজের শরীরের প্রতি যত্ন নিও। হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে উল্টো দিকে হাঁটা ধরলাম। শোনো, ভালোভাবে যেও আর ফোন করো, ঠিক আছে? আমি শুধু মাথাটা ঘুরিয়ে আচ্ছা বলে হোস্টেলে চলে আসলাম। আচ্ছা আসুন, পরিচয় হওয়া যাক। আমি সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ালেখা করছি। আর যার সাথে কথা হচ্ছিল সে আমার গার্লফ্রেন্ড সাদিয়া। আমরা দুজন ক্লাসমেট। কোনোভাবে পরিচয় হয়েছিল, সেটা না জানলেও চলবে, হয়তো পরে জানতে পারবেন। আসলে ওকে গার্লফ্রেন্ড বললে ভুল হবে, পুরোই প্যারা। প্রেম করে কিনা জানি না, তবে সবসময় ওর শরীরের অঙ্গিভঙ্গি আমার কাছে পছন্দ হয় না, যার ফলে ওর থেকে দূরে থাকার চেষ্টা করি। হুট করে ব্রেকআপ করতে পারছি না। দেখলেনই তো কেমন ডেঞ্জারাস মেয়ে। তবে বিয়ের বিষয়টা সত্য, বাবা মা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, কিছুতেই মানছে না। বলছিলাম পড়াটা শেষ করে না হয় বিয়েটা করে নেব, কিন্তু তা হচ্ছে না। তাই কালকে বাড়িতে যাওয়ার পর মেয়ে দেখতে যাব। আবার অন্য দিক দিয়ে ভাবলেও সাদিয়ার হাত থেকেও বাঁচা যেতে পারে বিয়েটা করলে। মেয়েটা আমার সমবয়সী, বাবা কখনোই মেনে নিবে না। তার উপর ঢাকার মেয়ে, বাবা তো সহ্যই করতে পারবে না। সাদিয়াকে আমি বন্ধু হিসেবে নিতাম প্রথম দিক, কিন্তু সে হয়তো আমাকে বেশি কিছুই ভাবতো, অনেকটা কেয়ারও করতো, যার ফলেই ওর সাথে রিলেশন হয়ে যায়। তবুও নিজেকে ওর থেকে যথেষ্ট দূরে রাখি। সাদিয়াও বুঝে কিন্তু কিছু বলে না। মাঝে মাঝে ওর ভাবভঙ্গিতে মনে হয় ও হয়তো আমার সাথে মজা করছে। হুট করে একদিন বলে দিবে আমি তোর সাথে মজা করছিলাম। সে যাই হোক, অনেক হলো। হোস্টেলে এসে নিজের জামা কাপড় গুছিয়ে প্যাক করে রেখে দিলাম। প্রায় 6 মাস পর গ্রামে যাব। আসলে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল, তাই বাড়িতে যাওয়া হতো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে হালকা নাস্তা করে বের হয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। আগের বাসটা 10 মিনিট আগেই ছেড়ে চলে গিয়েছে। আবার নতুন করে বাস ছাড়তে প্রায় আরো 30 মিনিট লাগবে। কি আর করার, বাসে উঠে বসে আছি। এমন সময় সাদিয়ার ফোন। হ্যালো। কোথায় তুমি? আমি তো বাসে বসে আছি। ও, বাস কি ছেড়েছে? না, আরো 10 মিনিট পর ছাড়বে। ও আচ্ছা, ভালোভাবে দেখে শুনে যেও, আর শোনো তাড়াতাড়ি ফিরে এসো। হুম। আর শোন, যদি শুনি যে বিয়ে করে ফেলছোস তাহলে যে কি করবো তুই ভাবতেও পারবি না, বুঝছস? হুম। আচ্ছা রাখলাম, পৌঁছে ফোন দিবা কিন্তু। বলেই ফোনটা কেটে দিল। সকাল করে ফোনে থ্রেড দিয়ে দিল। আমি তো বুকের বাঁ পাশে হাত দিয়ে সিটের সাথে হেলান দিয়ে পড়ে গেলাম। মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়েছে। ভাই,
ভাই কি হয়েছে আপনার? মরে গেছেন না কিছুক্ষণ পরে মরবেন? অমন করে পড়লেন কেন? কথাটা শুনে যেন সত্যি সত্যি হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। কি বলে, মরে গিয়েছি কিনা? কিছুক্ষণ পরে মরবো? পাগল নাকি লোকটা? না ভাই, কিছু হয় নাই, এমনি একটু হেলান দিয়েছিলাম। ও আচ্ছা। বাসটা ছেড়ে দিয়েছে, জানালা দিয়ে একভাবে তাকিয়ে দেখছি ব্যস্ত এই শহরটাকে। বাসায় পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লাগবে। যদি রাস্তায় জ্যাম না থাকে তো আরো আগেই পৌঁছে যাব। তাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। বাড়িতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গেল। ঘড়ির কাঁটায় 3টার আশেপাশে বাজে। মা তো আমাকে দেখে বেজায় খুশি। তুই পচা, বাড়িতে আসতেই চাস না। কি করব বলো, পরীক্ষা ছিল সেজন্য আর আসা হয়নি। আচ্ছা বাদ দে, এবার এসেছিস যখন 10 দিনের আগে যেতে পারবি না। তোকে তো বিয়ে করিয়ে তবেই পাঠাবো। কি শুরু করলে বলো তো মা? আসতে পারলাম না আর বিয়ের কথা শুরু করে দিলে। আমি অত কিছু বুঝি না। তুই বাড়িতে থাকিস না, তোর বাবাও সারাদিন বাজারে থাকে। আমি একা একা বাড়িতে থাকতে হয়, তাই এখন বিয়ে করে সোজা বৌমাকে নিয়ে আসবো। কথা তো বলা যাবে। দূর, এসব বিয়ে এখন আমি করতে পারবো না। আগে পড়াটা শেষ করে নিই, তারপর না হয় বিয়ে করব। তাছাড়া বিয়ে করে বউকে খাওয়াবো কি? কেন, বউ কি রাক্ষস? তাছাড়া আমাদের কম আছে নাকি? দূর, ভালো লাগে না সব সময় বিয়ে বিয়ে। চুপ, আর একটা কথাও বলবি না। যা, ফ্রেশ হয়ে আয়। কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে আসলাম। কেমন লাগে বলুন তো, বাড়িতে আসতে না আসতে বিয়ের কথা শুরু করে দিয়েছে। রাতে বাবা বাসায় আসলে একসাথে খেতে বসলাম। শ্যাম শোন, আসছিস যখন এবার তোকে বিয়ে না দিয়ে যেতে দিচ্ছি না। তোর আম্মু আমাকে সবসময় বলে ছেলেকে বিয়ে দাও না কেন, একটা বৌমা আনো। তাই ভাবছি কালকে তুই আমার সাথে মেয়ে দেখতে যাবি। কালকেই যাব মানে? কিন্তু বাবা, আমি তো কি কোনো মেয়েকে ভালোবাসিস? না মানে না মানে কি বল? কিছু না, বলছিলাম বিয়েটা আরো পরে করলে হয় না? যদি বলো তো আমি মেয়ে দেখতে যাওয়ার জন্য রাজি আছি, কিন্তু বিয়ে পরে করলেও তো হয়। চুপ, বেশি কথা বলবি না। তোকে যা বলা হবে তাই করবি, ঠিক আছে? কিছু না বলে মাথা নিচু করে হ্যাঁ সূচক জানালাম। জানি তারা আমার কোনো কথাই শুনবে না। ওদিকে সাদিয়া ফোন দিয়ে চলেছে। মা বাবার জন্য ফোন ধরতেও পারছি না। কি হলো, তোর ফোন বাজছে, ধরছিস না কেন? না, তেমন কোনো জরুরি ফোন না, আমার বন্ধু ফোন দিয়েছে। খাওয়া শেষ করে ফোন দিয়ে দেবো আমি। ও আচ্ছা। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। এই ফোন ধরতে এতক্ষণ লাগে? কখন থেকে ফোন দিচ্ছি? আরে বাবা ছিল যে সাথে, তাছাড়া তখন আমি খাচ্ছিলাম। ওহ, তা কেমন আছে তোমার বাসার সবাই? ভালো আছে। কি করো? কি করব, বসে আছি। আগে বলো, পৌঁছে আমাকে ফোন দাওনি কেন? অনেক ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। ও আচ্ছা, রাখলাম, আম্মু আসছে। ওই সিয়াম, কি হলো? উঠছিস না কেন? ওঠ। কি হয়েছে, সকাল সকাল ডাকছো কেন? চুপ কেন? কথা হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব, তোর বাবা নিচে অপেক্ষা করছে। মেয়ে দেখতে মানে কি? তোমরা যাও, আমি পারবো না। পারবি না মানে? তোর বাবাকে ডাক দিব? আবার বাবাকে ডাকতে যাবো কেন? কালকেই আসলাম আর আজকেই মেয়ে দেখতে যাবো, 2 দিন বাদে যাও। উফ, বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো। ঠিক আছে যাচ্ছি, তবে একটা শর্ত। মেয়েকে যদি পছন্দ না হয় তো বিয়ে করব না। আচ্ছা, না করলি? বাথরুমে এসেই একটা ভয়ঙ্কর হাসি দিলাম। ওখানে যাব, মেয়ে দেখলেই বলে দেবো মেয়েকে আমার পছন্দ হয়নি। ব্যাস, আমার কাজ হয়ে গেল। তারপর আবার নিশ্চিন্তে ঢাকায় চলে যাব। উহাহা। ফ্রেশ হয়ে বাইরে এসে রেডি হয়ে বের হয়ে পড়লাম। গাড়িটা একটা দোতলা বিশিষ্ট বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাইরে থেকে বেশ সুন্দর জায়গাটা। বাড়ির ডান পাশেই রয়েছে বেশ সুন্দর সুন্দর কিছু ফুল গাছ। বাড়িটার ভিতর বসে আছি, মেয়েটা নাকি তার রুমে বসে আছে, রেডি হচ্ছে। অসহ্য লাগছে অনেক, কখন আসবে। আর না বলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। সারা ঘরে তাকিয়ে দেখলাম মেয়েটার কোনো ছবি নেই। একটা মেয়ের ছবি আছে, ছোটবেলার, মনে হয় তাদের ছোট মেয়ে হবে হয়তো। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে মেয়েকে আমার সামনে আনা হলো। মাথায় ঘোমটা দেওয়া, চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। মেয়ের মা তার মাথা থেকে ঘোমটাটা সরাতেই যেন থ হয়ে গেলাম। একভাবে মেয়েটার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে, সেও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যা দেখছি তা কি আসলেই সত্য? আমার সামনে বসে আছে আমার প্রাক্তন প্রেমিকা নীলা, যে কিনা 2 বছর আগে আমাকে একা নিঃশেষ করে চলে গিয়েছিল। নিজের মাথার উপর যেন সেই 2 বছর আগে চিন্তা ঘুরপাক খাচ্ছে, যখন তার সাথে জমিয়ে প্রেম করেছিলাম। কি রে সিয়াম, কি হলো তোর? না না, কিছু না। কি হয়েছে? তুই এমন ভাবে কথা বলছিস কেন? কোনো সমস্যা? না মা, কিচ্ছু হয়নি। আমার মাথাটা প্রচুর ব্যথা করছে, আমি চলে গেলাম। বলেই বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাথাটা যেন কোনোভাবেই কাজ করছে না। সেই চিরচেনা মুখ, কাজল কালো চোখ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক,
বারবার ভেসে উঠছে। কোনোভাবে বাড়িতে এসে নিজের রুমে শুয়ে পড়লাম। মা বাবাও আসলেন কিছুক্ষণ বাদে। সিয়াম, কি হলো? তোর ওভাবে চলে আসলি কেন? এমনি ভালো লাগছিল না, আর আর কি? আমি এই বিয়েটা করতে পারবো না। পারবি না কেন? মেয়েটা দেখতে তো সুন্দর। তাও আমি পারবো না। কেন পারবি না? তাছাড়া আমরা তো আজকে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম। বিয়ে ঠিক করে আসলে মানে কি? আমাকে জিজ্ঞেস করবে না? অত কিছু জানি না, মেয়েকে আমার পছন্দ হয়েছে, সুতরাং তোর বিয়েটা হচ্ছে। দেখ, তোর বাবা ও আমাদের মান সম্মানের বিষয়। আচ্ছা বাদ দে, ভালো না লাগলে ঘুমিয়ে পড়। বলেই মা রুম থেকে বের হয়ে গেল। কিছুই বুঝতে পারছি না, যে নীলা 2 বছর আগে আমাকে রেখে চলে গিয়েছিল, সে কিভাবে আমার সাথে বিয়ে করার জন্য রাজি হতে পারে? নাকি এটাও তার জন্য কোনো ছলনা? না, আমি এই বিয়ে কখনোই করতে পারবো না। যেভাবেই হোক আমি বিয়েটা করতে পারবো না। পরের দিন সকালে নিজের ব্যাগ গোছাচ্ছি, মা আসলো রুমে। কি রে সিয়াম, ব্যাগ গোছাচ্ছিস কেন? মা, আমাকে আজকেই ঢাকা যেতে হবে, বিকালে খুব জরুরি একটা পরীক্ষা আছে। মিথ্যা বললাম। মানে কি? তোর না কয়েকদিন পর বিয়ে, আর তুই আজই ঢাকা যাবি? জরুরি পরীক্ষা আছে, না দিলে আমাকে আর সামনে পরীক্ষা দিতে দেবে না। সত্যি পরীক্ষা আছে নাকি মিথ্যে বলছিস? আজব, তোমাকে কেন মিথ্যা বলতে যাবো? বিয়ের জন্য চলে যাচ্ছিস না তো? আরে মা না, বিয়ের আগে চলে আসবো। দেখিস, তোর বাবার মান সম্মানটা নষ্ট করিস না। আচ্ছা, বলেই বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির মাঠে বসে আছি। কি হয়েছে তোমার? পরশু ঢাকা গেলে আর আজকেই চলে আসলে যে? না, কিছু হয়নি, কিছু না হলে তুমি চলে আসলে কেন? এমনি। মানে কি কোনো কারণ ছাড়া আসছো, নাকি বলো না কি হয়েছে? কোনো পার্সোনাল ম্যাটার নাকি আমাকে বলা যায় না? আসলে মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো? বাড়িতে যাবার সাথে বিয়ে ঠিক করে ফেলেছে? হুম। ঠিক করেছে তো ভালো কথা, কিন্তু চলে আসলে কেন বিয়েটা না করে? তাতে কি, আমার বিয়েটা হয়ে গেলে কি তুমি খুশি হতে? অমন করে বলছো কেন? বাড়িতে গেলে তো বিয়ে করার জন্য, আর না করেই আসলে, তাই বললাম আর কি। সাদিয়া প্লিজ, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা বলবা তো তোমার কি হয়েছে? সেই আসার পর থেকেই দেখে আসছি মুখটা বাংলা পাঁচের মতো করে বসে আছো। আচ্ছা সাদিয়া, তোমাকে কিছু কথা বলবো, মন খারাপ করবে না তো? মানে কি বলবে? কোনো খারাপ কিছু না তো? তেমন কিছু না, তবে আজ কেন জানি না তোমাকে আমার কথাগুলো বলা উচিত। না হলে নিজের কাছে কেমন যেন এক অজানা অনুভূতি কাজ করছে। কি কথা? তোমার বাড়ি থেকে তো আবার সত্যি তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুমি রাজি হয়ে যাওনি তো? আরে তেমন কিছু না, অন্য কথা। কি সবটা বলবা? অত পেঁচানোর কি আছে? তোমার সাথে রিলেশনে জড়ানোর আগে আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম। মানে কি বলছো? তুমি দেখো, আমার সাথে কিন্তু ফাইজলামি করবা না। ফাজলামি করছি না, যা সত্যি সেটাই বলছি। শুধু কি একটা মেয়ের সাথে রিলেশনে ছিলি, নাকি আরো মেয়ে ছিল? দেখো সাদিয়া, রাগ না করে আগে আমার কথাটা তো বলতে দিবে। কি কথা শুনবো তোর? আমি তো মনে করেছিলাম তুই ভালো, তাই তোর সাথে রিলেশনে জড়িয়েছিলাম। শেষমেশ তুই কি না আমাকে ধোকা দিলি? তুমি আমাকে যেমন ভাবছো ঠিক তেমনটা না। কি তেমনটা বল, আর কয়টা মেয়ের জীবন নিয়ে খেলা করেছিস বল? আগে আমার পুরো কথাটা শোনো, তারপরে যদি তুমি মনে করো যে আমি খারাপ, তাহলে যা বলবে আমি তাই করব। ঠিক আছে বলো। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র, সামনে এসএসসি পরীক্ষা। বেশ ভালোভাবে প্রস্তুতিটা নিয়েছি, যেভাবে হোক ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষার প্রথম দিন সকালে খুব ভোরে উঠে ভালোভাবে নিজের পড়াটা শেষ করে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হব। আম্মু, কোথায় গেলে তুমি? আসছি। তাড়াতাড়ি, আজকে প্রথম দিন, তাড়াতাড়ি যেতে হবে, সিট খুঁজতে হবে। আরে বাবা, আসছি। বলে আমার রুমে চলে আসলো, হাতে প্লেটের মধ্যে কিছু ভাত। আচ্ছা তাড়াতাড়ি হা কর, রেডি হতে থাক, আর আমি খাইয়ে দিচ্ছি। রেডি হচ্ছি আর আম্মু খাইয়ে দিচ্ছে। আচ্ছা আম্মু, আমি রেডি, গেলাম। ভালোভাবে যা, আর সবকিছু দেখে শুনে তারপর লেখা শুরু করবি। খেয়াল রাখিস, কেউ আবার নকল করে এনে অন্যের পায়ের নিচে ফেলে দেয়। মাঝে মাঝে নিচে খেয়াল করবি, ঠিক আছে? আচ্ছা মনে থাকবে, আমি গেলাম। বলেই বাসা থেকে বের হয়ে চলে আসলাম। হল পড়েছে আমাদের স্কুল বাদে অন্য একটা স্কুলে। আগে তেমন একটা যাওয়া হয়নি সেদিকে, চিনিও না তেমন কিছু। সারাদিন বাড়িতে থাকলে যা হয় আর কি। স্কুলে আসার পর নিজের সিটটা খুঁজতে গিয়ে অবস্থা প্রায় নাজেহাল। শুনেছিলাম আমাদের সাথে নাকি ওখানকার গার্লস স্কুলের মেয়েরা পরীক্ষা দিবে, তাই আগের থেকে পরিপাটি হয়ে এসেছি। যদি কোনো মেয়ের সাথে পরিচয় হয়ে যায় তো আর কি। ক্লাসের ভিতরে বসে আছি, অনেক মেয়ে পড়েছে। কোনটা রেখে যে কোনটার সাথে পরিচয় হব ভাবতেই পারছিলাম না। সব বন্ধুদের পাশের সিটে একটা করে মেয়ে পড়েছে। আমার সিটের পাশেও কারো নাম্বার আছে, তবে সে আসেনি। দোয়া করি যেন কোনো সুন্দরী এক মেয়ে আমার পাশে পড়ে।
পরীক্ষা প্রায় শুরু হওয়ার পথে, তবে আমার পাশে যে বসবে সে আসেনি। কিছুক্ষণ বাদে স্যার আসলেন ক্লাসে। মনে মনে আফসোস করতে থাকলাম, শালার কি কপাল, স্কুলে থাকতে তো কোনো মেয়েই ছিল না, আর এখানেও মনে হয় হবে না। স্যার ভিতরে আসবো? কোনো এক মেয়েলি কণ্ঠ। কণ্ঠটা শুনে দরজার দিকে তাকিয়ে দেখি এক মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোখে গোল ফ্রেমের বড় চশমা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখেই যেন মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। পুরো ক্লাসের একবার চোখ বুলিয়ে নিলাম, কোথাও আবার কোনো সিট ফাঁকা আছে কিনা। না, খালি নেই। যাক, মেয়েটা হলে আমার পাশেই বসবে। আসতে দেরি করলে কেন? স্যার আসতে দেরি হয়ে গেছে, তার উপর আবার হল নাম্বার খুঁজতে গিয়েও দেরি হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমার সিট কোনটা। মেয়েটা ক্লাসের ভিতরে আমার পাশের সিটে এসে নাম্বারটা দেখে বসে পড়লো। নিজেকে কিছুটা ঠিক করে নিলাম। হ্যালো। মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে আবার খাতা নিয়ে বৃত্ত ভরাট করতে শুরু করে দিল। আসতে দেরি করলেন যে? আপনি কি ঠোসা? স্যারকে বললাম শুনতে পাননি? আর কিছু না বলে নিজের লেখায় মনোযোগ দিলাম। বুঝতে পারছি সুন্দর হওয়ার জন্য কিছুটা অহংকার আছে তার মধ্যে। প্রথম 2টা পরীক্ষা বেশ ভালোভাবে দিয়েছি। দুদিনে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই আর কোনো কথা বাড়ায়নি। আজকে গণিত পরীক্ষা। প্রশ্নটা হাতে নিয়েই দেখলাম ভালোই আমার জন্য সহজ হয়েছে, কমনও আছে। একভাবে অঙ্ক করছি, মনে হলো আর এক পাশ থেকে কেউ যেন আমার পেটে কলম দিয়ে গোতা দিল। মেয়েটার দিকে তাকালাম। 3 নাম্বার অঙ্কটা করছেন? প্রশ্ন উঠিয়ে ইশারায় জিজ্ঞেস করলো। আমিও হ্যাঁ সূচক জানালাম। প্লিজ আমাকে একটু দেখান। আমি আর সেদিকে না তাকিয়ে নিজের অঙ্ক করায় মনোযোগ দিলাম। অনেক ভালো লাগছে, নিজেকে গর্বিত মনে করছি। যে দুদিন আমার সাথে কথা বলতে চায়নি, আজ নিজেই বলছে অঙ্কটা দেখা দেয়। আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটা তার কলমের খাপ প্রায় কামড়িয়ে আলু ভর্তা বানিয়ে ফেলেছে, আর এদিক ওদিক তাকাচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু দেখা যায় কিনা। বুঝতে পারলাম মেয়েটার অঙ্ক কমন পড়েনি। স্যার অন্যদিকে তাকাতেই মেয়েটাকে ডেকে অঙ্কটা একবার দেখালাম। আর একটু দেখান না, হয়ে গেছে গ নাম্বারের শেষেরটুকু। অঙ্কটা দেখিয়ে আবারও নিজের পরীক্ষা দেওয়ায় ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ বাদে আবারও কলম দিয়ে গোতা দিল। কি? 6 নাম্বার অঙ্কটা করছেন? হুম। প্লিজ দেখান না প্লিজ। আপনার কি অঙ্ক কমন পড়েনি? না। কি আর করার, একে একে প্রায় 4টা অঙ্ক দেখালাম। পরীক্ষা শেষে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আলোচনা করছি কে কেমন পরীক্ষা দিল। ধন্যবাদ আপনাকে। সেই মেয়েটা আমার কাছে এসে, কেন? আজকে আপনি না থাকলে তো মনে হয় এবার আর পাশই করতে পারতাম না। না ঠিক আছে। আমি নীলা, আর আপনি? হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি সিয়াম বলেই দুজনে হাত মিলিয়ে হ্যান্ডশেক করলাম। আচ্ছা আসি, ভালো থাকবেন। আপনিও। নীলা চলে গেল। আমিও বন্ধুদের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছি। সিয়াম, পড়া হয়েছে তোর? না, আর কিছু বাদ আছে। মানে কি, পরীক্ষা দিতে যাবি না? 8টা তো বাজতে চললো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে। যাও, আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলাম। ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছি, সময় হয়নি তাই গেট খুলে নাই। হাই, কেমন আছো? হঠাৎ করে নীলা আমার সামনে এসে কথাটা বলল। ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি আর আমি তো সমবয়সী, তাই তুমি করে বলবা, ঠিক আছে? হুম। আচ্ছা, প্রথম 2 দিন যে কথা বলছিলাম না, তার জন্য মন খারাপ করেনি তো? আরে না। আসলে কি জানো, আমি কোনো অপরিচিত ছেলের সাথে তেমন বেশি কথা বলি না। ও আচ্ছা। তা আজকের পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছো? মোটামুটি ভালোই, তুমি? ভালো। চলো ক্লাসে যাই, গেট খুলতে আসছে। পরীক্ষা দেওয়ার জন্য ভিতরে গিয়ে বসলাম। একে একে প্রায় সবগুলো পরীক্ষা শেষ। নীলার সাথে প্রায় বেশ একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। শেষের দিন পরীক্ষা দিয়ে হল থেকে বের হচ্ছি। আচ্ছা নীলা, রাগ না করলে একটা কথা বলি। বলো। বলছিলাম আমাদের পরীক্ষা তো শেষ, আবার কখন কোনোদিন যোগাযোগ হবে কিনা জানি না। যদি তোমার নাম্বারটা দিতে। ভয় নেই, রোজ রোজ তোমায় ফোন দিয়ে তোমাকে বিরক্ত করবো না, মাঝে মাঝে ফোন দেব। আমার কথা শুনে নীলা হেসে উঠল। হাসছো কেন? আমি কি কোনো খারাপ কিছু বলছি? আরে না, এমনি তুমি তো কত বোকা। কেন? আরে আমরা তো বন্ধুর নাম্বার চাইছো, ভালো কথা, অত কথা বলার কি দরকার? না মানে মনে করেছিলাম তুমি যদি খারাপ ভাবো। আচ্ছা বাদ দাও, আমি তো তেমন ফোন ব্যবহার করি না, আম্বুরটাই মাঝে মাঝে ব্যবহার করি। বরং তোমার নাম্বারটা দাও, আমি যোগাযোগ করব। ঠিক আছে। তাড়াতাড়ি প্রশ্নের এক পাশ ছিঁড়ে নাম্বার লিখে ওর হাতে দিলাম। আস্তে নীলা, আর একটা কথা বলি। বলো। চলো না কোথাও থেকে আজকে ঘুরে আসি, তারপর বাসায় যেও। না, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আম্মু চিন্তা করবে। ও আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিই। না, আমি চলে যেতে পারবো। আচ্ছা ভালো থেকো, গেলাম। আমিও বাসার দিকে রওনা দিলাম।
নীলার জন্য কেমন যেন খারাপ লাগছে। বুঝতে পারছি না মনের মাঝে এমন বিরাজ করছে কেন। মনে হচ্ছে যেন কেউ আমার থেকে দূরে কোথাও হারিয়ে যাচ্ছে, যাকে আমি আর কখনো ফিরে পাবো না। পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন, কিন্তু নীলা এখন আমাকে ফোন দেয়নি। বুঝতে পারছি না সে কি পরীক্ষা দেওয়ার পরে ভুলে গেল। সারাদিন ফোন হাতে নিয়ে বসে থাকি, এই বুঝি নীলা ফোন দিল। কখনো কখনো যখন অপরিচিত নাম্বার থেকে মিস কলও আসে, সাথে সাথে ব্যাক করি, এই বুঝি নীলা ফোন দিয়েছে। কিন্তু আশায় গুঁড়োবালি। সন্ধ্যার দিকে বাসার ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম অপরিচিত একটা নাম্বার থেকে। বেশ আগ্রহ নিয়ে কলটা ধরলাম, যদি নীলা হয় তো। হ্যালো। নিশ্চুপ, কোনো কথা নেই। হ্যালো, কে বলছেন? নীলা বলছিলাম। নীলা, তুমি কেমন আছো? কি হয়েছে তোমার? সেই পরীক্ষা দিয়ে গেলে আর ফোন দিলে না, কোনো সমস্যা হয়নি তো তোমার? আরে থামো, একেবারে সব কথা শেষ করে ফেলবে নাকি? আগে বলো ফোন দাওনি কেন? তোমাকে বললাম না এটা আমার আম্মুর নাম্বার, ফোনে কথা বলতে সমস্যা হয় সেজন্য। ওহ, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কি করতেছো? এই বসে আছি, পরীক্ষা তো শেষ, কোথাও ঘুরতে যাওনি? না, তুমি কোথায়? বাড়িতেই আছি, ভাবছি কালকে মামা বাড়িতে ঘুরতে যাব। ও আচ্ছা। আচ্ছা রাখলাম, আম্মু আসতেছে। বলেই ফোনটা কেটে দিল। যাক, কিছুটা ভালো লাগছে। অবশেষে নীলার সাথে কথা বলতে পারলাম। নীলার নাম্বারটা জানু নামে সেভ করে রাখলাম। জানি না জানু বলে কখনো ডাকার সুযোগ পাবো কিনা। লিখে রাখাই তো দোষ নেই। তারপর থেকে নীলার সাথে 1-2 দিন পর পর কথা হতো। আমার কাছে খুবই বিরক্তিকর ছিল। মন চাইতে সব সময় কথা বলি, কিন্তু ফোনটা তার মায়ের হয়, তা আর হয়ে ওঠে না। তাই সিদ্ধান্ত নিয়েছি নীলাকে একটা ফোন কিনে দিব, যাতে সব সময় কথা বলতে পারি। নিজের কাছে জমানো প্রায় 2000 টাকা ছিল। আম্মুর কাছ থেকে এটা সেটা বলে আরো কিছু টাকা নিয়ে একটা সুন্দর দেখে বাটন ফোন কিনে নিলাম নীলাকে দেওয়ার জন্য, যাতে সব সময় কথা বলা যায়। হ্যালো নীলা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আচ্ছা, কালকে কি আমরা দেখা করতে পারি? কালকে? কিন্তু কেন? এমনি, সেই পরীক্ষা দেওয়ার সময় আমাদের দেখা হয়েছিল, আর দেখা হয়নি তাই আর কি। ঠিক আছে, কালকে বিকালের দিকে আমরা যেখানে পরীক্ষা দিয়েছিলাম সেই স্কুলের সামনে অপেক্ষা করো। ঠিক আছে। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। আচ্ছা। মনের মাঝে কেমন যেন এক অজানা অনুভূতি বিরাজ করছে। কেমন যেন করছে আবার কতদিন পর নীলাকে দেখতে পাবো। হয়তো নীলাকে আমি ভালোবেসে ফেলেছি, নয়তো কেন ওর জন্য এত আগ্রহ দেখা করার, কথা বলার, পাশে থাকার। ভাবছি কালকে নীলাকে আমার ভালোবাসার কথা বলে দেব। পরের দিন বিকালে সেই স্কুলের পাশে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখলাম নীলা আসছে। একটা মেরুন কালারের জামা পরে দেখতে বেশ ভালোই লাগছে। কি ব্যাপার, ওভাবে তাকিয়ে কি দেখছো? না কিছু না, তোমাকে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, তাই নাকি? হুম। তা কি জন্য দেখা করতে বললে? দেখা করার জন্য কি কোনো কারণ থাকে নাকি? আছেই তো, বোঝা যাচ্ছে। তোমার হাত পিছনে রেখেছো কেন? কি আছে হাতে দেখি? দেখবে তো। তবে তোমাকে তার আগে একটা কথা বলা ছিল। বলো। আমি বেশি কথা পেঁচানো পছন্দ করি না, যা বলার সোজাসাপটা বলি। নীলা, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? কথাটা বলেই নীলার মুখের দিকে তাকালাম। দেখলাম হাসি মুখটা কেমন যেন বিলীন হয়ে গেল। মনে হয় মন খারাপ করেছে। আমি আবার কোনো ভুল করলাম না তো? কি হলো, চুপ করে আছো যে? সিয়াম, আমি তোমাকে বন্ধু ভাবছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। নীলার কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি নীলা আমাকে ভালোবাসে না, শুধুই বন্ধু ভাবে? মাথাটা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে আছি। সব সময় ভালোবাসবে তো? সামনে দাঁড়িয়ে থাকা নীলাই বলল কি না, দেখার জন্য মাথাটা উঁচু করে দেখলাম। কি হলো বলো, সব সময় ভালোবাসবে তো? কথাটা শুনে যেন রবি সিংয়ের মতো আপন শক্তিতে জ্বলে উঠলাম। হ্যাঁ। আচ্ছা এখন দাও, কি এনেছো আমার জন্য দেখি। পিছন থেকে নীলার জন্য আনা ফোনটা বের করে দিলাম। কি আছে এটার ভিতরে? একটা মোবাইল আছে। মোবাইল? কিন্তু কেন? যাতে সবসময় তোমার সাথে কথা বলতে পারি। দেখো না, তোমার মায়ের ফোন দিয়ে কথা বলতে সমস্যা হয়। ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে দাও। চলো একটু একসাথে পাশাপাশি চলি। চলো। নীলার সাথে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ও ওর বাসায় চলে গেল, আমি বাসায় চলে আসলাম। তারপর থেকে রোজ ফোনে কথা হতো, তবে বেশি কথা বলতে পারতাম না। কিছুক্ষণ কথা বলার পরই বলতো আম্মু আসতেছে। নীলার মায়ের উপর বেশ রাগ হতো, সবসময় আমাদের কথা বলার মাঝখানে চলে আসতে চাইবে। দেখতে দেখতে কেটে গেল 1.5 বছর। ভাগ্যচক্রে দুজনে একই কলেজে ভর্তি হয়েছিলাম। প্রথম ইয়ার ফাইনালে নীলার রেজাল্টটা খারাপ হয়েছিল, যার জন্য নীলা আমাকে কিছুদিন ইগনোর করে চলছে। ভাবলাম রেজাল্ট খারাপ করেছে, তাই আমিও কিছু বলিনি। কিন্তু বর্তমানে নীলা একটু বেশি ইগনোর করছে বোধ হয় আমাকে। ফোন দিলে ফোন ধরে না, মেসেজেরও রিপ্লাই দেয় না।
কলেজেও ঠিকমতো আসে না। সিদ্ধান্ত নিলাম নীলা কালকে কলেজে আসলে জিজ্ঞেস করব। পরের দিন কলেজে সকালে নীলাকে অনেকবার ফোন দেওয়ার পর ধরেছিল, তাই ওকে কলেজে আসতে বলেছিলাম। দুজনে ক্যাম্পাসে বসে আছি। নীলার দিকে তাকিয়ে দেখলাম সে শুধু এদিক সেদিক তাকাচ্ছে। বুঝতে পারছি বিরক্তি বোধ করছে। নীলা, আমাকে একটা কথা বলবে? কি? তুমি ইদানিং দেখছি আমার সাথে তেমন কথা বলতে চাও না, ইগনোর করছো। কি হয়েছে তোমার? কোথাও ইগনোর করছি? তাহলে অন্যদিকে তাকিয়ে আছো কেন? আর এদিকে ওদিকে কি দেখছো? না কিছু না, ভালো লাগছে না তাই। আচ্ছা আমি গেলাম, ক্লাস শুরু হয়ে যাবে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। হাত ছাড়ো। কেন, কি হয়েছে? তোমাকে হাত ছাড়তে বলছি, হাত ছাড়ো। আমিও ছেড়ে দিলাম। তুমি জানতে চাও না কেন ইগনোর করি? কারণ তোমাকে আমি আর ভালোবাসি না। কথাটা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। মানে মানে আবার কি, শুনতে পাওনি? তুমি আমার সাথে ফাজলামি করছো না তো? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করছি? কিন্তু আমি কি করছি সেটা তো বলবে। তুমি কিছুই করনি, যা করার সব আমি করেছি। মানে মানে তোমার সাথে আমার রিলেশনে জড়ানোটাই ভুল ছিল। তুমি আস্ত একটা প্যারা। কি বলছো নীলা? হ্যাঁ ঠিকই বলছি। সব সময় ফোন দিয়ে ডিস্টার্ব করবা, যদি জানতাম তাহলে তোমার সাথে রিলেশনে জড়াইতাম না। তোমাকে ফোন দিয়ে খোঁজ খবর নেই কারণ তোমাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি। এটা ভালোবাসা না, আবেগ। আবেগের বশে কথাগুলো বলছো। আমি এতদিন সেই আবেগেই বন্দি ছিলাম। এখন বুঝতে পারছি, সুতরাং আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। নীলা, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি যদি বলো তো আমি আর রোজ রোজ তোমাকে ফোন দিয়ে বিরক্ত করব না, তোমাকে জ্বালাতন করব না। যখন তুমি ফ্রি থাকবে শুধু 2 থেকে 3 মিনিট কথা বলবো, তবুও রিলেশনটা নষ্ট করো না। দেখো সিয়াম, আমি কারোর সাথেই রিলেশন রাখতে পারবো না। তোমার জন্য আমার পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও, আর 2 দিন বাড়িতে আরাম করলে দেখবা সব ঠিক হয়ে গেছে। হাতটা সারিয়ে নিয়ে বেশ শান্তভাবে কথাটা বলে চলে গেল। ক্যাম্পাসে বসে রইলাম আমি। নীলা এটা কিভাবে পারলো? বেশ শান্তভাবে আমার সাথে ব্রেকআপ করে দিল। জোরে হাওয়া করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু পারছি না। আশেপাশে অনেক মানুষ রয়েছে। চুপটি করে বাসায় চলে আসলাম। তারপর থেকে সারাক্ষণ নিজেকে রুমের মধ্যে আবদ্ধ করে রাখতাম। নীলার ফোন বন্ধ থাকে সব সময়। কলেজে গেলেও কথা বলতে চায় না, তাই আর যাই না। ওর সাথে দেখা হওয়ার পর কথা বললেও যে কষ্ট পাবো, তার থেকে দেখা না হলে কষ্ট হয়তো কিছুটা কম পাবো, সেটা ভেবেই বাড়িতে বসে থাকি। কথাগুলো শেষ করে পাশে বসে থাকা সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম তার চোখের কোণায় বিন্দু বিন্দু জল জমে আছে। আমার চোখটাও ভিজে উঠেছে। তারপর কি হলো? তারপর আর কি, যা হওয়ার তাই হলো। ওর সাথে যোগাযোগ বন্ধ, ব্যাস। তারপর আর কিছুই হয়নি? না, সত্যি নাকি আমাকে বলতে চাও না আর কিছু? সবই তো বললাম। তো এতদিন আমাকে কিছু বলনি কেন? এমনি বলা হয়ে ওঠেনি, তাছাড়া আজকেও তো বলা হতো না। শুধু শুধু কি? তোমাকে বললাম না বাসা থেকে বিয়ে ঠিক করেছে, আর যার সাথে করেছে সে আর কেউ নয়, নীলা। মানে কি? তোমার বাড়িতে কি জানতো যে তুমি নীলাকে ভালোবাসতে? না, কিভাবে জানবে? বলেছিলাম না তো। জানতে পারলে না ঠ্যাং ভেঙে দিত। আচ্ছা তাই নাকি? আচ্ছা সিয়াম, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আমার খুব ভয় হচ্ছে যদি তুমি নীলাকে এখন বিয়ে করে নাও, কারণ সে তো তোমার গার্লফ্রেন্ড ছিল। সাদিয়া, হতে পারে নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে চলে গিয়েছিল। তুমি আসো, এখন আমারই থাকবে। তবু আমাকে বিয়ে করতে পারবে? বিশ্বাস করো, আমি তোমার বাবার সাথে কখনোই ঢাকার ভাষায় কথা বা খারাপ ব্যবহার করব না। শুধু তুমি আমার পাশে থেকো। যে ধরার মাঝে বোঝা যাচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে। হারানোর ভয় যেমনটা আমি উপলব্ধি করেছিলাম, আমি কি সেই পুরনো প্রেম সারা দিয়ে সাদিয়া নামের মেয়েটাকে কষ্ট দিতে পারবো? সেও কি পারবে আমাকে ছেড়ে থাকতে? ভালোবেসে তাকে না পাওয়ার কষ্টটা যে আমি বুঝতে পারি। না, যে করে হোক কালকে সাদিয়াকে নিয়ে দরকার হয় বাড়িতে যাব। বাবা যেটাই বলুক না কেন বোঝানোর চেষ্টা করব। কি হলো, কি ভাবছো? কিছু না। আমাকে ভুলে যাবে না তো? আচ্ছা, কালকে কি তুমি আমার সাথে আমার গ্রামের বাড়িতে যেতে পারবে? হ্যাঁ। কিন্তু তোমার বাসায় কি বলবে? তারা তোমার ব্যাপারে জানে, তাদেরকে তোমার কথাই বলেছিলাম। বলো কি, তারা মেনে নিল? কেন নিবে না? এক বাপের এক মেয়ে। বাপ আবার কারো একটা ছাড়া দুইটা হয় নাকি? ধুর, ফাইজলামি করো না তো। আচ্ছা, সন্ধ্যা হতে চললো, চলো বাসায় যাওয়া যাক। আর কালকে সকালে আমরা যাচ্ছি। ঠিক আছে। হোস্টেলে চলে আসলাম। রাতে শুয়ে আছি। সাদিয়াকে পুরোটা বলা হয়নি। কেন এবার নীলার সাথে আমার তো যোগাযোগ আর হয়নি। ইন্টারের টেস্ট পরীক্ষার মাত্র 10 দিন বাকি, এমনটাই শুনেছিলাম বন্ধুদের কাছে। আসলে তারপর থেকে আর কলেজে যাওয়া হয়নি। নীলাকে আর ফোন দিয়ে বিরক্ত করি না। অবশ্য ওর ফোনটা প্রায় বন্ধ থাকতো। স্যাররা বলেছে কলেজে না গেলে নাকি পরীক্ষা দিতে দিবে না,
তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। নীলাকে দেখলাম আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে দেখা, সেই চিরচেনা মুখ, মুখের হাসিটাও রয়েছে হালকা। কথা বলতে খুব ইচ্ছে করছে। ধীর গতিতে তার কাছে গেলাম। হঠাৎ করে কোথা থেকে যেন আমাদের কলেজের ক্লাসমেট নীলা এসে নীলার গায়ে ধাক্কা দিয়ে দাঁড়ালো। বিষয়টা হয়তো দেখার জন্য প্রস্তুত ছিলাম না, তবুও ভাবলাম একই ক্লাস, বন্ধু হতে পারে। তবে বেশ ঘনিষ্ঠভাবে একে অন্যের সাথে কথা বলছে। হাই নীলা। নীলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো। কেমন আছো? ভালো। তোমার ওই অবস্থা কেন? তোমার জন্য। মানে ফাজলামি করছো? আবেগটা বুঝি এখনো কাটে নাই? ওসব বাদ দিয়ে মন দিয়ে লেখাপড়া করো, বুঝলে? আর হ্যাঁ, ওকে তো চিনোই, নিলয় আমার বয়ফ্রেন্ড। কিছুটা ধাক্কা খেলাম। ভয় নেই, পড়ে যায়নি। মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে সেটা হয়তো নীলাকে না দেখলে বুঝতে পারতাম না। নীলার জন্য মন খারাপ হচ্ছে না, বরং ঘৃণা হচ্ছে তার ওপর। কিভাবে সে পারলো আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যেতে। সেদিনের মতো বাসায় চলে আসলাম। সিদ্ধান্ত নিলাম নীলার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করব না। নিজের পড়ায় মনোযোগ দিলাম। ইন্টার পরীক্ষা দিলাম। শেষের পরীক্ষা দিন হয়তো নীলাকে শেষ দেখতে চেয়েছিলাম। রেজাল্টটা ভালো ছিল, যার ফলে এখানে চান্স পেয়েছিলাম। তারপর প্রায় 2 বছর পর গতকালকে দেখলাম নীলাকে। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে সে। সাদিয়াকে হয়তো কথাগুলো বলা যেত, তবুও বললাম না। থাক না, কিছু কথা অজানা। নীলাকে না হয় একাই ঘৃণা করে যাই, অন্যকে তার কথা বলার কি দরকার আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাদিয়াকে ফোন দিলাম। হ্যালো সাদিয়া, কোথায় তুমি? বাসায়? বাসায় মানে যাবে না? হ্যাঁ যাব, কিন্তু কিন্তুটা কি? তার আগে তোমাকে আমার বাসায় এসে আমার বাবার সাথে কথা বলে নিতে হবে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আপনি যে নম্বরে কথা বলছেন তিনি এখন ব্যস্ত আছে, দয়া করে ফোনটা কেটে দিন। সিয়া ফাজলামি করো না তো, তোমাকে আসতে বলছি। কি বলছো? তোমার বাবা যদি কিছু বলে? কিছু বলবে না, তা তো তোমার ব্যাপার জানি। তবুও ভয় করছে। তোমাকে আসতে বলছি, আসো। আসছি। রেডি হয়ে সাদিয়ার বাসার দিকে রওনা দিলাম। না জানি সাদিয়ার বাবা আমাকে দেখে কি বলবে। অবশ্য তার সাথে 2-1বার কথা হয়েছিল, তবে সে জানতো আমি সাদিয়ার বন্ধু। কিন্তু এখন গেলে কি ভাববে তাই নিয়ে খুব চিন্তাই হচ্ছে। মনে সাহস নিয়ে সাদিয়ার বাসায় গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? হ্যাঁ ভালো। বসো, দাঁড়িয়ে কেন? না আঙ্কেল, সমস্যা নেই, সাদিয়াকে দেখছি না যে। ও ওর রুমে রেডি হচ্ছে, তুমি বসো। আমিও আর জোর করলাম না, চুপ করে বসে পড়লাম। শুনলাম তুমি আর সাদিয়া নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা বলার সময় বাসার কাজের মেয়ে এসে চা দিয়ে গেল। কথাটা শুনে কিছুটা ঘাবড়ে উঠলাম। তার বলার ধরনে কিছুটা রাগী ভাব মনে হচ্ছে। নাও চা নাও। চায়ের কাপটা নিয়ে নিলাম। চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে আবার তিনি বলে উঠলেন, আমার মেয়ে বলল তুমি নাকি ওকে নিয়ে তোমার গ্রামের বাড়িতে যেতে চাচ্ছ। জি আঙ্কেল। কারণটা কি জানতে পারি? আসলে আঙ্কেল এই আর কি। বলার মাঝে সাদিয়া এসে উপস্থিত। কিছুটা যেন স্বস্তি পেলাম। থাক বাবা, বলতে হবে না। সাদিয়া বলেছিল শুধু এতটুকুই বলবো, একটাই মাত্র মেয়ে আমার, সে যেন সেখান থেকে হাসি মুখে ফিরে আসে। যদি মন খারাপ থাকে তো বুঝতে পারছো। কথাটা বলে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা রেখে দিলাম। আচ্ছা বাবা, আমরা এখন বের হই। যা। আর শ্যাম বাবা, ওকে দেখে শুনে নিয়ে যেও। জি আঙ্কেল। বলেই তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। রাস্তায় এসে সাদিয়ার মাথায় একটা গাঁটটা মেরে দিলাম আস্তে করে। ওই মারলি কেন? তো কি করব, তোমার বাবার সাথে দেখা করার দরকার ছিল বুঝি। না হলে থ্রেটটা দিত। কি ভয় পাইছো তাই না? না। ভালোই জানোই তো, আমি হাসি খুশি ভাবে ফিরে না আসলে কি হবে। আমার বাবা তো খুব রাগী মানুষ। এবার চলো, দুজনেই বাসের মধ্যে বসে আছি। তোমার বাড়িতে কি জানে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ? না। না মানে তাদের কি বলনি? না। যদি তারা আমাকে দেখে কিছু বলে? তাহলে আমি আছি কেন? তুমি তো আবার সুযোগ পেলে বলা যায় না, আমাকে ছেড়ে চলে যেতে পারো। তুমি আমাকে এমন ভাবো? যাও, তোমার সাথে কথাই বলবো না। ওলি আমার বাবু দেখি রাগ করেছে। এই কি করছো? বাসের মধ্যে মানুষজন দেখছে তো। আচ্ছা, আমাকে কি ওই মেয়ে মানে নীলের সাথে দেখা করাবে? ভালো কথা মনে করছো। মানে ভাবছি এখান থেকে গিয়ে সোজা আগে নীলার সাথে দেখা করব। ওকে বলবো যে আমি ওর সাথে বিয়ে করতে পারবো না। তারপর গিয়ে সোজা বাবা মায়ের সাথে কথা বলবো। কিন্তু তুমি ওর সাথে কথা বলবে কিভাবে? ওকে ফোন করে আসতে বলছি, বিকালে যাতে দেখা করে। নাম্বার আছে ওর? আগের নাম্বার মনে আছে, ফোন দিয়ে দেখি খোলা আছে কিনা।
নীলার সেই আগের নাম্বারে ফোন দিলাম, ফোন বাজছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি সিয়াম বলছিলাম, আপনি কি নীলা? না, আমি নীলার ছোট বোন। সিয়াম বলতে আপনার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, তোমার আপু কোথায়? আপু অন্য রুমে। দাঁড়ান, আমি দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। নীলা সেই চিরচেনা কণ্ঠটা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, আপনি? জি ভালো। আপনি করে বলছো যে? তুমি করে বলার অধিকারটা যে নেই। ধুর, বাদ দাও তো। দুদিন বাদে বিয়ে হবে আবার ন্যাকামো করছো? আচ্ছা, আজকে বিকালে দেখা করতে পারবেন? কোথায়? আগে যেখানে সবসময় দেখা করতাম, সেই স্কুলের কাছেই। ঠিক আছে, তার আগে তুমি করে বলো। আচ্ছা, 3টার দিকে চলে এসো। আচ্ছা আসবো। কি করছো? বাসে বসে আছি। না, ঢাকা আসছিলাম কালকে, আজকে আবার বাসায় যাচ্ছি। ভাবলাম আগে তোমার সাথে দেখা করব। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আসো, আমি অপেক্ষা করব। আচ্ছা, রাখলাম। ফোনটা কেটে সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম মুখ হা করে তাকিয়ে আছে। অমন হা করে তাকিয়ে আছো যে, মুখে মশা ঢুকবে তো। শালা পুরান গার্লফ্রেন্ড পাইয়ে আমাকে ভুলে গেছোস। অত কথা কি ওর সাথে? হ্যাঁ, নিজের হবু সবাইকে শালা বলছো? স্বামী নাকি দেখা যাবে, ফোনে গলে গেছো। সামনাসামনি দেখা হলে জানি কি করবে। আমাকে তো ভুলেই যাবে মনে হয়। গেলেই কি, খুন করে ফেলবো। আসতে আসতে প্রায় 3টার বেশি বেজে গেছে। স্কুলের কাছে আসতেই দেখলাম দূরে নীলা বসে আছে। সাদিয়াকে কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখে নীলার সামনে গেলাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো। আসতে সমস্যা হয়নি তো? না। মেয়েটা কে? ওহ, মেয়েটা, দাঁড়াও তোমার সাথে পরিচয় করিয়ে দেই। সাদিয়াকে ইশারা দিয়ে ডাক দিলাম। সাদিয়া আমার পাশে এসে দাঁড়ালো। ওর নাম হচ্ছে সাদিয়া, আমার গার্লফ্রেন্ড। আর সাদিয়া, ও নীলা, তোমাকে যার কথা বলেছিলাম। হাই। হ্যালো সিয়াম, তুমি প্রেম করো? হুম। কতদিন? প্রায় 1.5 বছর পর। তোমার বাড়িতে জানে? না, আজকে জানিয়ে দেবো সবার কাছে। তার আগে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। তুমি বাড়িতে গিয়ে বলবা যে তুমি আমার সাথে বিয়ে করতে পারবে না। মানে কি, তুমি আমাকে ছাড়া অন্য মেয়েকে কিভাবে ভালোবাসতে পারলে? কি করব বলো, তোমার প্রতি যে আমার আবেগ ছিল সেটা কেটে গিয়েছে যে। তুমি তো বলেছিলে আবেগ, তাহলে তোমার সাথে ভালোবাসা হলো কবে? দেখো নীলা, তুমি আমাকে যখন ছেড়ে গিয়েছিলে তখন খুব খারাপ লেগেছিল। পরবর্তীতে সাদিয়ার সাথে আমার পরিচয় হয়, আর মেয়েটা আমাকে সত্যিই ভালোবাসে। তোমার জন্য আমি কাউকে কষ্ট দিতে পারবো না। বরং তুমি না হয় তোমার সেই নিলয়কে নিয়ে খুশি থাকো। আশা করছি বাড়িতে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। হুম। আমিও আর কথা বাড়ালাম না, বাসার দিকে হাঁটা দিলাম। মেয়েটা তোমাকে এখনো ভালোবাসে? হয়তো। তাহলে ওর সাথে বিয়ে করে নাও। আর তুমি? আমাকেও। ফাজলামি করো। হ্যালো সিয়াম, কোথায় তুমি? বাড়িতে আসতেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? নীলার মা ফোন দিয়েছিল, কালকে তোমার আর নীলার বিয়ে দেব। মানে? মানে কিছু না। নীলা বলল তুই নাকি বাড়িতে এসেছিস আর ওর সাথে দেখাও করতে গিয়েছিলি। হ্যাঁ। ওই বলল কালকে তোর সাথে বিয়ে দিয়ে দিতে, না হলে আবার তুই নাকি ঢাকা চলে যাবি। আচ্ছা তাড়াতাড়ি আয়। কি বললো তোমার বাবা? নীলার মা নাকি ফোন দিয়েছিল, কালকেই নাকি আমার সাথে বিয়ে ঠিক করেছে। মানে কি? মানে কিছুই না, দাঁড়াও নীলাকে ফোন দিচ্ছি। বলে দুবার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করলো। নীলা, তুমি কাজটা কি করলে? কেন, আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি তোমার মাকে ফোন করে কি বলতে বলেছো? ঠিকই তো বলেছি। তোমাকে কি আমি অত সহজে ছেড়ে দিব নাকি? দেখো নীলা, তুমি হয়তো অন্যের ইমোশনাল নিয়ে খেলা করতে পারো, কিন্তু আমি পারি না। সাদিয়াকে আমি ভালোবাসি, আর ওকে আমি ঠকাতে পারবো না। পারবে না মানে? আমি জানি তুমি ওকে ভালোবাসো না, আমাকে দেখানোর জন্যই নিয়ে এসেছো। ঠিক আছে, যা ভাবার ভাবো, শুধু এতটুকু মনে রাখো, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তো ভাবতেই পারবে না কি হবে। বলেই ফোনটা কেটে দিলাম। তার মানে তুমি কালকে নীলার সাথে বিয়ে করছো? হ্যাঁ। মানে? না মানে, আমি ওর সাথে বিয়ে করতে যাব কেন? বিয়ে করতে যাবে কেন? আবার কি তোমার মুখ দিয়ে সত্যটা বের হয়ে এসেছে? আসলে তুমি ধোঁকাবাজ। সাদিয়া, কি সব বলছো? আমার সাথে বাড়িতে চলো। না, আমাকে তোমার চেনা হয়ে গেছে, আমি চললাম। আমিও দৌড় দিলাম ওর পেছনে। তার আগেও একটা ট্যাক্সিতে করে চলে গেল। বুঝলাম না হঠাৎ করে ওর কি হলো। অবশেষে নীলার সাথে আমার বিয়েটা হয়েছে। বলতে গেলে বাবার মান সম্মান বাঁচানোর জন্য বিয়েটা হলো। বাবা মাকে সাদিয়ার কথা বলেছিলাম, কিন্তু তারা কিছুতেই বলেনি। প্রচুর রাগ উঠেছিল। আজকে বাসর রাত, নীলার জন্য হয়তো আজকে শেষ রাত হতে পারে আমার সাথে। মনে এক প্রকার রাগ নিয়েই ঘরে গেলাম। মুখে ঘোমটা দিয়ে নীলা খাটের উপর বসে আছে।
দেখো নীলা, আমার সামনে এমন ন্যাকামি করে বসে থাকার কোনো দরকার নেই। আমি আগেও বলেছি যে আমি তোমাকে আর ভালোবাসি না, শুধু সাদিয়াকেই ভালোবাসি। তাছাড়া বিয়েটা বাবা মায়ের জন্য করেছি, আমি তোমার মুখটাও দেখতে চাই না। বরং ভালো হবে তুমি আমার পরিবারে বাবা মায়ের সাথেই থাকো। আমি এখনই বাসার পেছন দিয়ে বের হয়ে ঢাকা চলে যাচ্ছি। কথাগুলো বলেই উল্টো দিকে দাঁড়ালাম। তুমি আমাকে এত ভালোবাসো? পেছনে তাকিয়ে দেখি সাদিয়া বসে আছে। সাদিয়া, তুমি কেমনে কি? নীলা কোথায়? কেন, নীলা থাকলে খুশি হতে বুঝি? না মানে তুমি তো চলে গিয়েছিলে, কিভাবে কি? সাদিয়া আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল। কি আছে কাগজে? জানি না, নীলা বলেছিল এটা তোমাকে বাসরাতে দিবে। সাদিয়ার হাত থেকে কাগজটা নিয়ে দেখলাম চিঠি। লেখা পড়তে শুরু করলাম। প্রিয় সিয়াম, প্রিয় বলে সম্বোধন করলাম, বলে রাগ করো না তো। আসলে তোমাকে প্রিয় বলার অধিকারটা যে হারিয়ে ফেলেছি। অবাক হচ্ছ? যেখানে আমার থাকার কথা সেখানে সাদিয়া কিভাবে আসলো? কালকে যখন তোমরা দেখা করে চলে গেলে তার কিছুক্ষণ বাদে সাদিয়া এসেছিল, কারণ আমি সেখানেই বসেছিলাম। তখন বুঝতে পেরেছি মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। আর তুমিও। ভয় নেই যে তোমার বাবা মাকে কি বলবে, আমি বুঝিয়েছিলাম তাদেরকে। তুমি হয়তো ভাবছো আমার সাথে কেনই তোমার বাবা মা দেখা করতে এসেছিল। আসলে তোমার আর আমার প্রেমের কথা তোমার বাবা মাকে বলেছিলাম, সেজন্যই তারা আমাকে দেখা করানোর জন্য এসছিল। তুমি হয়তো আমাকে খারাপ ভাবছো, ঘৃণা করো হয়তো। আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে গেলাম? আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি। তুমি যখন আমার সাথে রিলেশনে ছিলে, খেয়াল করে দেখতাম তুমি পড়ালেখার প্রতি কেমন উদাস হয়ে পড়ছো। তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। ভাবলাম হয়তো ভালোভাবে পড়বে, কিন্তু না, তুমি আমার জন্য তখনও অপেক্ষায় ছিলে। সেজন্য তোমার সাথে ব্রেকআপ করার অভিনয়টা করেছিলাম। নিলয়কে তুমি হয়তো চেনো, সে কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল না। আমরা একসাথে প্রাইভেট পড়তাম, সেখান থেকে পরিচয় হলো। ওকেই বলছিলাম তোমার সামনে অভিনয় করতে, যাতে তুমি আমাকে ভুল বুঝো। আর এসব কিছুই করেছিলাম তোমার ভালোর জন্য। তোমাকে ছাড়া আমিও ভালো ছিলাম না, রোজ কষ্ট পেতাম। তবুও মনকে বোঝাতাম, পড়ালেখা শেষ করে যদি ভালো কিছু করতে পারো তো তোমার সাথে না হয় পরে সারাটা জীবন কাটাতে পারবো। পরে যখন আর পারলাম না, তোমার বাবা মাকে জানিয়ে দিলাম আমাদের কথা, যার কারণে আমার সাথে তোমার বিয়ে ঠিক করলো। ভেবেছিলাম সব কথা তোমাকে জানিয়ে আবার আগের মতো করে আগলে রাখবো, কিন্তু তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তাই আর বলিনি। আমি বুঝতে পারিনি তুমি হয়তো অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে পারো। সব শেষে একটা কথাই বলবো, সাদিয়া মেয়েটা ভালো। আমি যতদূর বুঝতে পারলাম, তাকে তুমি তোমার সবটুকু দিয়ে ভালোবেসো। আমি না হয় ওর মধ্যেই বেঁচে থাকবো। ভেবো না যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আত্মহত্যা যে মহাপাপ। তবে বেঁচে থেকেও যেন হয়তো থাকবো না। ভালো থেকো। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, না হলে তোমাকে দেখে হয়তো আর নিজেকে আটকে রাখতে পারবো না। যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। ইতি, তোমার সেই বেইমানি করার নীলা। চিঠিটা পড়ার সময় হয়তো চোখ দিয়ে অস্ত্র বের হয়ে পড়ছে। মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসতো। সাদিয়া আমার চোখের জলটা মুছে দিয়ে বুকের উপর হাত রাখলো। আমি না হয় নীলাই হয়ে থাকলাম। কান্না করছো কেন? তুমি কান্না করলে যে আমারও খারাপ লাগে, হাসো একটু। শোনো, নীলাকে যেমন ভালোবেসেছিলে আমাকেও বাসবে। যদি চাও তো নীলার সাথে যোগাযোগ করতে পারো, তবে কখনো দেখা করবে না, ঠিক আছে? তার থেকে নীলার কাছেই চলে যাই। খুন করে ফেলবো। আসো না, আজকে আমরা সারা রাত ভরে গল্প করব। অনেক ক্লান্ত লাগছে, আজকে না, আজকে ঘুমাও বলেই বিছানার এক পাশে শুয়ে পড়লাম। সাদিয়া আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো। নীলার জন্য অনেক খারাপ লাগছে। আসলে ভালোবাসা বড়ই অদ্ভুত, কখন কি হবে সেটা বলা যায় না। হয়তো অন্যদিকে নীলা বন্ধ করে বসে আছে, হয়তো চোখের জল ফেলছে।